হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আজ বলবো মাইনরের একটি ক্লাস নিয়ে। পুঁইমাচা গল্প, দ্বিতীয় সেমিস্টারের মাইনরে পাঠ্য আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প। বঙ্কিম, রবীন্দ্র ও শরৎ পরবর্তীকালে বাংলা কথা সাহিত্যের দখল নিয়েছিল যে তিন বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে অন্যতম বঙ্কিম এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে বিভূতিভূষণের লেখার অনেক তফাৎ আছে। বলা যেতে পারে তিন লেখকই তিন জীবন দর্শনে, জীবন বোধে ভিন্ন সাহিত্য ভাবনায় বিশ্বাসী। বিভূতিভূষণ মূলত জীবনশিল্পী, ঈশ্বর প্রেম, মানুষের প্রতি ভালোবাসা আর নৈসর্গ প্রকৃতির মধ্যে মানুষের বিচরণশীল জীবন সত্যে তিনি বিশ্বাস রেখেছেন। বিভূতিভূষণের গল্প উপন্যাসে প্রকৃতি ও মানুষ মিলেমিশে আছে, তাদের কখনোই পৃথক করা সম্ভব হয়নি। আসলে বিভূতিভূষণ বড় অর্থে প্রকৃতির শিল্পী। প্রকৃতির সঙ্গে মানুষকে তিনি এমনভাবে মিশিয়ে রেখেছেন যে সেই মানুষকে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করলে সেই মানুষের আর প্রাণ থাকে না, সেই মানুষের আর জীবন থাকে না। অপু দুর্গার কথা বলতে পারি, সেই নিসর্গ থেকে বিচ্যুত করলে তারা নির্জীব হয়ে যায়। পুঁইমাচা গল্পেও বিভূতিভূষণ সেই প্রকৃতির শিল্পী, প্রকৃতির সঙ্গে অবিচ্ছিন্ন মানুষের সংযোগ সূত্রকে তিনি আবিষ্কার করেছেন। বিভূতিভূষণের লেখায় অভাব, দারিদ্র্য বিরাট পটভূমি গ্রহণ করেছে, কিন্তু বিভূতিভূষণ জীবনের উদারতার শিল্পী, আকাশ ভরা এই সূর্য তারার শিল্পী। তার চরিত্ররা কখনোই অভিমান প্রকাশ করে না, তার চরিত্ররা কখনোই আক্ষেপ প্রকাশ করে না। সব পেয়েছি দেশের মতো, সামান্য তৃপ্তিতেই তারা সুখী। যা পেয়েছি, ওই কবির সুমনের গানের লাইনের মতো, হাতে পেলে চেটে পুটে খাই, বিসমিল্লার পাগলা সানাই। সেই রকম যা পেয়েছি, যা আছে তাতেই সন্তুষ্ট। এবং আমাদের যে ঔপনিবেশিক বাংলা, অর্থাৎ স্বাধীনতার আগের বঙ্গদেশ, তার সামাজিক অর্থনৈতিক পটভূমি বিভূতিভূষণের লেখায় বড় জীবন্ত হয়ে আছে। বিভূতিভূষণ ন্যারেটিভ গড়তে, গল্প গড়তে কখনো কৃত্রিমতার আশ্রয় নেননি। যা স্বাভাবিক, যা সত্য, যা সহজ, যা সুন্দর, সেই জীবন সত্যকেই গল্পে, উপন্যাসে, আখ্যানে ভাসিয়ে দিয়েছেন। বিভূতিভূষণ আসলে ন্যাচারালিস্ট শিল্পী। পুঁইমাচা
সহজ গল্প, কিন্তু তার জীবন দর্শনটা উঁচু মাত্রার এবং বাংলা গল্পে এক বিশেষ স্থান অধিকার করে আছে পুঁইমাচা বিভূতিভূষণের রূপ লাবণ্যের জন্য। পুঁইমাচা আসলে জীবনের গল্প। পুঁই গাছ এবং পুঁইমাচা আসলে জীবনেরই রূপক। জন্ম মৃত্যু, ভালো মন্দ, শুভ অশুভ, কল্যাণ, দরিদ্র বেদনা নিয়ে যে আবহমান জীবন, যে আবহমান বঙ্গদেশ, সেই বঙ্গদেশের তারে তারে, সেই বঙ্গদেশের হৃদয়ে হৃদয়ে যে গোপন ব্যথা, বেদনা, যন্ত্রণা, কাতরতা আছে, যা কোনোভাবেই বাজে না, অথচ নীরব ক্রন্দন বঙ্গদেশের আকাশে বাতাসে কান পাতলেই শোনা যায়। সেই আশ্চর্য ধ্বনির, সেই আশ্চর্য জীবন রেণুর কারিগর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটি পারিবারিক গল্প, পুঁইমাচা একটি ব্রাহ্মণ পরিবারের গল্প, এবং যে কথাটি সবচেয়ে বড় স্মরণীয়, যে ব্রাহ্মণ্যতন্ত্র, ব্রাহ্মণ্যবাদ নিয়ে যে বিরোধিতা, ব্রাহ্মণ্যবাদকে আক্রমণের যে ন্যারেটিভ একদা চলেছিল, এখনো চলছে, তার বিপরীতে বিভূতিভূষণের টেক্সটকে যদি দেখি তাহলে দেখা যাবে বিভূতিভূষণের সমস্ত লেখার ব্রাহ্মণরা গরিব, দরিদ্র, পীড়িত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, সামান্য ভাত কাপড়ের সংস্থান করতে যাদের দিন চলে যায়। এই গল্পেও আছে সহায় চরণ, অন্নপূর্ণার কথা, আর তাদের বড় মেয়ে খেন্তি, যে গল্পের নায়িকা বা কেন্দ্রীয় চরিত্র, যে পুঁইমাচার রূপক, যাকে কেন্দ্র করেই গল্পের পটভূমি গড়ে উঠেছে। আর আছে খেন্তির দুই ছোট বোন রাধি আর পাঁচি। বিভূতিভূষণ তার এইসব চরিত্রকে, এইসব পটভূমিকে দাঁড় করিয়েছেন নিসর্গ প্রকৃতির মধ্যে। ইছামতি তীরবর্তী যে বন বাদর, ইছামতি তীরবর্তী যে বন জঙ্গল, জঙ্গলের অজস্র বুনো গাছ, মেটে আলু, বনভূমির সম্পদ, তাদেরকে সঙ্গী করে তার চরিত্রটা বড় হয়ে ওঠে। এই গল্পের খেন্তি, সহায়চরণ সেই প্রকৃতির সঙ্গে মিশে থাকে। গল্পের পটভূমি এমন, সহায়চরণ অন্নপূর্ণার কন্যা খেন্তি, বয়স 13, একবার বিবাহের কথা হয়েছিল, আশীর্বাদও হয়েছিল বিবাহের, কিন্তু বিবাহ হয়নি। সামাজিক গঞ্জনা, সামাজিক লাঞ্ছনা, সামাজিক ভ্রষ্টাচারের প্রশ্ন উঠেছে, একঘরে করে দেবার প্রশ্ন উঠেছে, কিন্তু পিতামাতা অবলম্বনহীন, অসহায়। খেন্তি একটু বোকা, একটু পাগলাটে ধরনের, একটু খাদ্যরসিক। আসলে পরিবারে অভাব, ভালো করে খাবার জোটে না, এই অবস্থায় খেন্তিরও কিছু করার নেই। একদা সে রাস্তা থেকে পুঁই ডাঁটা, যে পুঁই শাক আমরা খাই, সেই পুঁই, মানুষের ফেলে দেওয়া পুঁই ডাঁটা, হলদে হয়ে যাওয়া পুঁই ডাঁটা এনে বাড়িতে নিয়ে এসেছিল। মা অন্নপূর্ণা অনেকটা রাগও করেছিল এবং খেন্তি সেগুলো উঠোনে লাগিয়ে দিয়েছিল।
যাই হোক, তোমার হচ্ছে ছাত্রছাত্রীরা কারেন্ট চলে গেল, আমাকে আর দেখা যাবে না, শুধু কথাই শোনা যাবে। আরেকটা তোমার রক্তকরবীর রাজার মতো যদি কোনোদিন তোমাদের সম্মুখে থাকি, তাহলে সে গল্প বলা যাবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীর রাজাকে দেখা যায় না, সে জালের ভেতরে থাকে, সে আসলে অন্ধকারের রাজা, কিন্তু তার কথা শোনা যায়। আমার অবস্থাও আজকে তেমনই, আমার কথা শোনা যাবে কিন্তু দেখা যাবে না। সেই খেন্তি পুঁই গাছ লাগিয়েছিল পৌষ মাসে। তার মা নিষেধ করেছিল যে, খেন্তি এখন তো পুঁই গাছের সময় নয়, গাছ বাঁচবেও না। সে বলেছিল অল্প অল্প জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবো। ইতিমধ্যেই বিবাহ ভেঙে গেছে জন্য পাড়ার যারা মাতব্বর, ব্রাহ্মণ্যতান্ত্রিক মাতব্বর, তারা নানা কথা বলে, সহায়চরণকে কথা শোনায় এবং সামাজিক বয়কটের কথা বলে। ব্রাহ্মণ্যতান্ত্রিক প্রতাপ যেটা ছিল একদা বঙ্গদেশে, সেই প্রসঙ্গ আসে, যা শরৎচন্দ্রের উপন্যাসে প্রবল মাত্রায় আমরা পাব, সেই প্রসঙ্গ। এবং পরে আবার খেন্তির বিবাহর আয়োজন করা হয়। তার আগে নানা প্রসঙ্গ রয়েছে। খেন্তি কখনো বোনদের নিয়ে ঘুরতে যায়, কখনো মা পিঠা তৈরি করলে খায়, পৌষ পার্বণ হয়, খেন্তি একটু খেতে ভালোবাসে, বোকাটে ধরনের, লাজুক ধরনের, কথা বেশি বলে না, কিন্তু চোখের দৃষ্টিতে এক অসহায়তা, এক করুণ বেদনা যেন ফুটে ওঠে। কখনো সে বাবার সঙ্গে বনে গিয়ে মেটে আলু খুঁজে নিয়ে আসে, অন্নপূর্ণা বকাঝকা করে পিতাকেও, স্বামীকেও, কন্যাকেও। আসলে কন্যার তো বয়স হয়েছে, একা একা এই বনে জঙ্গলে যাওয়া উচিত না। বাঙালি সামাজিক যে পরিসর তোমরা জানো, কন্যা বিবাহ উপযুক্ত হলে একা একা বাইরে গেলে সামাজিকভাবে যে গঞ্জনার কথা উঠে আসে। এবার খেন্তির বিবাহের আয়োজন করা হয় মজুমদারের ঘরের সন্তানের সঙ্গে, ব্রাহ্মণ ঘরের কন্যা কায়স্থের ঘরের কন্যার সঙ্গে বিবাহ হচ্ছে। খেন্তির পোশাক পরিচ্ছেদ সেরা খুব সহজ, তার মধ্যে আভরণ নেই, পারিপাট্য নেই, এক সহজিয়া সুরে ভেসে যায়। সামান্য বিবাহের আয়োজনের পরেই খেন্তি পিতামাতাকে ছেড়ে চলে যায় শ্বশুর বাড়ি। পাত্রের বয়স 40-এর অধিক, যার সামনে বেরোতে মাতা অন্নপূর্ণা লজ্জাই পাচ্ছিল, কিন্তু বিদায়ের সময় ভাবে না গেলে হয়তো খেন্তি দুঃখ পাবে, তাই বের হয়। এবং খেন্তি একদা বসন্ত রোগে আক্রান্ত হয়। খেন্তির পিতা সেই সহায়চরণ ভট্টাচার্য পাত্রপক্ষের বরপণের টাকা শোধ করতে পারেননি, ফলে বেশ কিছুটা সংকটের মুখোমুখি। শ্বশুর বাড়িতে গিয়ে স্বভাবতই নিপীড়িত, লাঞ্ছিত হতে হয়। বরপণের টাকা শোধ করতে না পেরে কন্যাকে নিয়ে তারা ফিরে আসতে পারে না। শ্বশুরবাড়ির লোক জানায় যে বরপণের টাকা দিয়ে তারপর কন্যাকে নিয়ে যাবেন, ইত্যাদি প্রভৃতি, যার মধ্যে দিয়ে ঔপনিবেশিক বাংলার, গ্রাম বাংলার সমাজচিত্র বড় স্পষ্ট। এবং দরিদ্র পিতার, কন্যাদায়গ্রস্ত পিতার সংকট, যা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দেনা পাওনা থেকে শুরু হয়েছিল, হৈমন্তীতে এসে যা তা ভিন্ন রূপ নিয়েছিল, সহায়চরণের একই সংকট।
তারা বাড়ি ফিরে আসে। খেন্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু সে কথা জানানোর অবকাশ বিভূতিভূষণের প্রয়োজন হয় না। গল্পের পাঠক, গল্পের দরদি পাঠক, সহানুভূতি পরায়ণ, সহানুভূতি চিত্তশীল পাঠক সেই টেক্সট থেকেই অনুমান করে নিতে পারবেন খেন্তি হারিয়ে যায়। সহায়হীন, স্বাবলম্বনহীন পিতা ঘরে ফিরে আসে। বর্ষা গিয়ে, শরৎ গিয়ে আবার পৌষ আসে। পৌষ মাসের পিঠে পার্বণ বঙ্গদেশে হয়। পিঠে পার্বণের জন্য প্রস্তুত হয়ে ওঠে বাঙালি গৃহস্থ, এবং পৌষ পার্বণে বাঙালির কিছু লোকাচার থাকে। সেই লোকাচার পালন করে অন্নপূর্ণা সেই পিঠে পুলির আয়োজন করে, এবং সেই সমস্ত স্বাদে আহ্লাদে ভক্ষণের মধ্য দিয়ে পরিবারের সহায়চরণ ভট্টাচার্য, অন্নপূর্ণা, পাঁচি, রাধিদের খেন্তির কথা মনে পড়ে। বড় সরল, বড় প্রাণ প্রাচুর্যে ভরপুর, বড় বোকা, বড় লাজুক খেন্তির কথা মনে পড়ে। পিতৃহৃদয়ের বাৎসল্য, মাতৃহৃদয়ের স্নেহকাতরতা, বনের রূপটান, বনের হৃদয় বাৎসল্য ঝরে পড়ে। খেন্তিকে তো তারা কাছে পায় না। অন্যদিকে উঠোনে যে পুঁই গাছ খেন্তি লাগিয়েছিল একদা, বর্ষার পর, বর্ষার জল বাতাসে, শরতের শিশিরে সেই পুঁই গাছ মাচা জুড়ে পরিব্যাপ্ত হয়েছে, মাচায় ভরে গেছে। খেন্তি নেই। খেন্তির জীবন আসলে এই পুঁই গাছের রূপক। পুঁই গাছ জীবনের রূপক। জীবন মৃত্যুর দোলাচলতায়, বাঁচা মরার দোলাচলতায় জীবন এগিয়ে যায়। একজন মরছে, প্রকৃতির তো কোনো দুঃখ নেই, প্রকৃতির তো বেদনা নেই, প্রকৃতি আনন্দময়। তার সহাস্য নিকেতন নিয়ে সে সদা প্রসারিত হয়। সেই প্রাণ প্রাচুর্যে ভরপুর হয়ে পুঁই মাচা প্রসারিত হয়ে যাচ্ছে। এমনই একটি গল্প আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্ধ্যা মালতী। কন্যাটি মারা গেছে, শ্মশানে তার দেহ জ্বলছে, আর ঘরে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা মালতী ফুল হয় তা বিকশিত হয়ে সুগন্ধে ছড়িয়ে পড়ছে। বড় আশ্চর্য জীবনের রূপক। শেষ পরিচ্ছেদটা আমি পড়ছি, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখছেন, খেন্তির পিতার নাম সহায়চরণ নয়, সহায় হরি চাটুর্যে। প্রথমে তো সহায়চরণ বলেছিলাম, নামটা ভুল হবে, তোমরা একটু ঠিক করে নিও। সহায় হরি চাটুর্যে শেষ পরিচ্ছেদে, এবং এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখছেন, তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায়, শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই। মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুস্পষ্ট, নধর, প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। আসলে বিভূতিভূষণ মহৎ
জীবন শিল্পী, মহৎ জীবনের কারিগর, জীবনের যে দোলাচলতা, অস্থিরতা, সে সমস্ত অতিক্রম করে তিনি জীবনের সুস্থ, সাধারণ সত্য, সহজিয়া সত্য, সরল জীবন বোধে মানুষকে ভাসিয়ে দেন। বিভূতিভূষণের লেখায় একটা জীবনবোধ আছে, যে জীবনবোধ বিভূতিভূষণের একেবারে নিজস্ব জীবনবোধ, যা মানুষকে সরল করে, সহজ করে, ঈশ্বর বিশ্বাসী করে, জীবনের ক্ষোভ, আক্ষেপ, অপেক্ষা, বিতৃষ্ণা দূর করে সহজ সত্যে বাঁচাতে শেখায়, জীবনকে পবিত্র করে, মহৎ করে। খেন্তির মৃত্যুতে কোনো ক্রন্দন নেই, কোনো ব্যথা নেই, কোনো বেদনা নেই। পিতামাতার অবশ্যই ব্যথা বেদনা আছে, কিন্তু তো তারা তো প্রকৃতির সন্তান, তাই তাদের যেন তিনি নিসর্গের মায়াময় আস্তরণের মধ্যে মিশিয়ে দেন, যে নিসর্গ প্রকৃতি শুধু হাসতে জানে, বইতে জানে এবং প্রাণ প্রাচুর্যে উতলা হতে জানে। বিভূতিভূষণ সেই জীবন দর্শনের শিল্পী, সেই জীবনবোধের কারিগর। এখান থেকে তোমাদের প্রশ্নের এমন হতে পারে, পুঁইমাচা গল্পের নামকরণ, খেন্তি চরিত্রটি ইম্পর্টেন্ট, পুঁইমাচার রূপক, পুঁইমাচা গল্পের নিসর্গ প্রকৃতি, সহায় চরণ, সহায় চরণ তো না, নামটা ভুলে যাচ্ছি বারবার, সহায় হরি চাটুর্যে অন্নপূর্ণা চরিত্র এবং সহায় হরি চাটুর্যের পরিবারের জীবনচিত্র, পুঁইমাচা গল্পের অভাব, দারিদ্রতা ইত্যাদি ইত্যাদি। ভালো করে শুনে নিও, এইটুকুনও শুনলেই তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে।